সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, এমন অনেকেই আছে যারা চুলের ব্যাপারে খুব বেশি যত্নশীল, আবার অনেকেই কিন্তু আমরা দেখতে পাই যে চুলের ব্যাপারে খুব একটা তারা সচেতন নয়, যার কারণে তাদের চুলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। দর্শক, আজ আমরা এই চুলের বিভিন্ন সমস্যা নিয়েই কিন্তু আলোচনা করার চেষ্টা করব। আর সেজন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন এস্থেটিক ডার্মাটোলজিস্ট ডক্টর মেহেরি আফরোজ, রেজুয়া ওয়েলনেস সেন্টার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা টিভির দর্শকদের। চুল পড়ার পেছনে মূল কারণটা আসলে কি? চুল পড়াটা কিন্তু আসলে একটি স্বাভাবিক প্রক্রিয়া। হ্যাঁ, প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণের চুল কিন্তু আমাদের চুলের ত্বক থেকে ঝরেই পড়ে, আর সেই সাথে চুল কিন্তু আবার গজানোর প্রক্রিয়াটিও একটি স্বাভাবিক প্রক্রিয়া। আমরা জানি যে ডেইলি গড়ে 50 থেকে 100 বা 150টি চুল আমাদের চুলের ত্বক থেকে ঝরে পড়ে, কিন্তু আমাদের এটি মাথায় রাখতে হবে যে এই চুল পড়ার পরিমাণটা যখন বেড়ে যাবে এবং চুল গজানোর হারটা যখন কমে আসবে, তখনই কিন্তু একে আমরা চুল পড়ার সমস্যা বলে থাকি। আর এই চুল পড়ার পেছনের কারণগুলো আসলে অনেক, এটা মাল্টিফ্যাক্টরিয়াল কজেস বলা হয়ে থাকে। এর মধ্যে প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে বংশগত বা জেনেটিক প্যাটার্ন হেয়ার লস, মেডিকেল ভাষায় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হিসেবে বলে থাকি। এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার কারণে আসলে নারী পুরুষ উভয়েরই কিন্তু চুল পড়ে, কিন্তু পুরুষদের পরিমাণটা একটু বেশি। আর এই নারী পুরুষদের চুল পড়ার প্যাটার্নটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। যেমন পুরুষদের ক্ষেত্রে যদি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার জন্য চুলটা পড়ে, তাহলে দেখা যায় কি আমাদের কপালের অ্যান্টেরিয়র হেয়ার লাইন এই বরাবর আমাদের চুল কমতে থাকে, কপালটা প্রশস্ত হতে থাকে, পিছনের দিকে চুল চলে যায়। আর নারীদের ক্ষেত্রে যেই সাইডে সিথি করি সেই সাইড বরাবর সিথিটা চওড়া হতে থাকে, হেয়ার স্পেসিংটা বাড়তে থাকে। যদি হরমোনাল ইমব্যালেন্স হয়, যেমন অনেকের আমরা শুনে থাকি যে পিসিওএস এর প্রবলেম রয়েছে, অনেকের হাইপোথাইরয়েডের ইস্যুস রয়েছে, তাদেরও কিন্তু চুল পড়ে। আবার অনেক সময় ভাইটামিন ডি, ভাইটামিন B6, B9, B12, ইভেন আয়রন ডেফিসিয়েন্সিতে চুল পড়ে, অনেক সময় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে চুল পড়ে। আর স্ট্রেস রিলেটেড হেয়ার ফল হবার পর, সার্জিক্যাল অপারেশনের পর, জ্বরের পর চুল পড়ে যাচ্ছে, এই যে একটা স্ট্রেসফুল ইভেন্টসের পর আমাদের মাথা থেকে চুল পড়ে যাচ্ছে, এটাকে আমরা টেলোজেনিক এফ্লোভিয়াম বলি। এই টেলোজেনিক এফ্লোভিয়ামের কারণে হয় কি, সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের হেয়ার লস হয়, ডিফিউজ হেয়ার লস হয়, ত্বক থেকে চুল পড়তে থাকে এবং এটা একটা সার্টেন টাইম পর্যন্ত চুলটা পড়ে, বাট আসলে এগুলো রিভার্সেবল। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কারণ চুল পড়ার, সেটা নিয়ে যদি আমাদের একটু বিস্তারিত বলতেন। এখনকার সময় আমরা কিন্তু সবাই একটু স্লিম থাকতে পছন্দ করি, সুস্থ থাকতে পছন্দ করি। মাঝে মাঝে এই স্লিম থাকতে গিয়ে হয় কি আমরা কিছু ভুল ডায়েট ফলো করি, এর ফল হয় কি আমাদের যে এসেনশিয়াল নিউট্রিশন বা এসেনশিয়াল ভাইটামিনস এগুলো ডেফিসিয়েন্সি হয়ে যায়, এবং আমাদের চুলের ন্যাচারাল গ্রোথের ক্ষেত্রে কিন্তু এসেনশিয়াল এই নিউট্রিশন বা একটা ব্যালেন্স ডায়েটের গুরুত্বটা কিন্তু খুব দরকার। দেখা যায় আমরা অনেকে ক্রাশ ডায়েট করে ফেলি, এর ফলে হয় কি আমাদের চুলটা শুধু ঝরেই পড়ে না, চুল গজানোর হারটাও যেমন হ্রাস পায়, সেই সাথে কিন্তু চুল বৃদ্ধি হওয়ার স্বাভাবিকতাটাও নষ্ট হয়ে যাচ্ছে। সেই সাথে কিন্তু এই যে চুল পড়ার যেই মেয়াদটা, এটা কিন্তু প্রলং হচ্ছে, দেখা যাচ্ছে অনেক দিন ধরেই চুল পড়ছে। কিভাবে আসলে চুল পড়াটাকে রোধ করতে, কি ধরনের আসলে ট্রিটমেন্ট প্রোটোকল তাদেরকে দিয়ে থাকেন? চুল কি কারণে পড়ছে, এই কারণগুলো কিন্তু নির্ণয় করা খুবই দরকার। আমরা যখনই তার হিস্ট্রিতে কোথায় আসলে সেই ল্যাকিংসটা রয়েছে, ইভেন আমরা চুলের ত্বকের বা স্কাল্পের অ্যানালাইসিস করি, চুলের ত্বকে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা কোনো ধরনের রোগ আছে নাকি সেটা বের করার জন্য। ইভেন আমাদের যদি মনে হয় যে তার কোনো নিউট্রিশনাল ভাইটামিন ডেফিসিয়েন্সি রয়েছে বা তার কোনো হরমোনাল ইমব্যালেন্স রয়েছে, এগুলোকে কনফার্ম করার জন্য আমরা কিছু ব্লাড টেস্ট করাই। এবং যখন আমরা একটা প্রপার ডায়াগনোসিসে আসতে পারি যে আসলে তার পেছনে কারণগুলো কি, তখনই কিন্তু আমরা ট্রিটমেন্টটা শুরু করি। যেমন আমরা যদি ফাইন্ড আউট করি যে তার কোনো ভিটামিন ডেফিসিয়েন্সিতে চুল পড়ছে, সেক্ষেত্রে আমরা কিছু ভিটামিন সাপ্লিমেন্টস দিয়ে এটাকে কারেকশন করার ট্রাই করি। আর ট্রিটমেন্টগুলো আসলে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে অ্যাডভান্স ট্রিটমেন্ট। এই মেডিকেল অ্যান্ড অ্যাডভান্স ট্রিটমেন্ট যখন কম্বাইন করে আমরা পেশেন্টকে এটা প্রেসক্রাইব করি, তখন কিন্তু খুব বেটার একটা রেজাল্ট পাওয়া যায়। যেমন অ্যাডভান্স ট্রিটমেন্টগুলোর মধ্যে হেয়ার পিওর প্লেটলেট রিচ প্লাজমা, এটি আমাদের রক্তের একটি উপাদান। এই পদ্ধতিতে আমরা করি, পেশেন্টের শরীর থেকে কিছু পরিমাণ ব্লাড সংগ্রহ করি, এই ব্লাড থেকে প্লেটলেট রিচ প্লাজমাটাকে সেপারেট করি এবং একটি বেবি নিডলের মাধ্যমে স্কাল্পে ইনজেক্ট করে দিই। এই প্লেটলেট রিচ প্লাজমাতে থাকে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, প্রোটিনস এবং সাইটোকাইনস।
এগুলো যখন আমরা পেশেন্টের চুলের ত্বকে ইনজেক্ট করি, এই গ্রোথ ফ্যাক্টরগুলো আমাদের যে ঘুমন্ত বা ডরমেন্ট হেয়ার ফলিকলগুলো আছে এগুলোকে স্টিমুলেট করে এবং অ্যাক্টিভেট করে। এর ফলে চুল পড়া যেমন রোধ হয়, ঠিক তেমনি চুল রিগ্রোতেও অনেক হেল্প করে। পিআরপির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? পিআরপি কিন্তু সম্পূর্ণ নিরাপদ একটি প্রসিডিউর, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কারণ এটি আপনার নিজস্ব শরীরের ব্লাড থেকেই সংগৃহীত যে প্লেটলেট, এটা থেকেই গ্রোথ ফ্যাক্টরটি আপনাকে ইনজেক্ট করা হচ্ছে। সো এটার কোনো রিঅ্যাকশনারি কোনো ইফেক্ট বা এরকম কিছুই হয় না। বাট পিআরপি যেহেতু আমরা ছোট ছোট বেবি নিডল দিয়ে স্কাল্পে ইনজেক্ট করি, সো ইনজেক্টের সময় একটু স্লাইট পেইন থাকতে পারে, কিন্তু আমরা আসলে প্রসিডিউরটা করার পূর্বে পুরো স্কাল্পে আসলে নাম্বিং ক্রিম দিয়ে নাম্ব করে রাখি যাতে পেইনলেস হয় পুরো প্রসিডিউরটি। পিআরপি ছাড়াও আসলে আপনারা আর কোন কোন ধরনের ট্রিটমেন্ট করে থাকেন? পিআরপি ছাড়াও আমরা দেখা যাচ্ছে এখন হেয়ার এক্সিজোম করে থাকি। হেয়ার এক্সিজোমও খুবই চমৎকার এবং নিরাপদ একটি ট্রিটমেন্ট, যেটি কিনা হেয়ার রিগ্রোতেও হেল্প করে, তার সাথে আমাদের চুলের ত্বকে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন থাকে, ইরিটেশন বা প্রদাহ থাকে, এগুলোতেও কমাতে সাহায্য করে এবং চুলের ভলিউম ডেন্সিটিতেও বৃদ্ধিতে হেল্প করে। এই হেয়ার এক্সিজোম হচ্ছে একটি টাইনি ভেসিকেলস, যেখানেও গ্রোথ ফ্যাক্টর, প্রোটিন থাকে, সাইটোকাইন্স থাকে, যেগুলো স্টেম সেল থেকে ডিরাইভ হচ্ছে। এছাড়াও আমরা আমাদের ক্লিনিকে লো লেভেল এলইডি লাইট থেরাপি দিয়ে থাকি। এই লো লেভেল এলইডি লাইট থেরাপিতেও দেখা যায় স্কাল্পের ইরিটেশনগুলো কমে, আমাদের স্কাল্পের যে ব্লাড সার্কুলেশন রয়েছে, রক্ত সঞ্চালন ক্ষমতা, এটিও অনেক বৃদ্ধি পায় এবং দেখা যায় চুল পড়াটাও কমে এবং ওই যে ডরমেন্ট হেয়ার ফলিকল বললাম ঘুমন্ত, এগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। পিআরপি এলইডি ট্রিটমেন্টের কথা বলেন, এই ধরনের ট্রিটমেন্টগুলোকে আসলে ইন্ডিভিজুয়ালি আপনারা পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকেন? পেশেন্টের কনসার্ন অনুযায়ী আসলে আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা আসলে তাকে প্রোভাইড করি। হ্যাঁ, যে যেমন ধরেন আমি যেহেতু বললাম যে পেশেন্ট এই হেয়ার ফলের ক্ষেত্রে হয় কি, পেশেন্ট যত আর্লি আসে আমাদের ট্রিটমেন্টটা আসলে তত সহজ হয়, রেজাল্টটা তত আর্লি আসে। আমরা মেয়েরা হেয়ার স্টাইলিং আমাদের বিভিন্ন রকমের প্রসেস রয়েছে, হেয়ার স্প্রে আমরা ইউজ করছি, রিবন্ডিং করছি, সেগুলো তো নিশ্চয়ই চুল পড়ার জন্য অনেক একটা বড় কারণ আমরা বলতে পারি। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমরা পেশাগত কারণে হোক বা শখের বশে হোক, কম বেশি সবাই কিন্তু হেয়ার স্টাইলিং করছি, হেয়ার ডাই বা কালার করছি, কিন্তু জাস্ট কিছু প্রিকশন বা এগুলো করার পর কিছু আফটার কেয়ার, এগুলো যদি আমরা রেগুলারলি মেনে চলি, সেক্ষেত্রে দেখা যায় এর থেকে যে ক্ষতিকর প্রভাব রয়েছে এইগুলো থেকে আসলে আমরা হেয়ারকে প্রোটেক্ট করতে পারবো। সেই কেয়ারটা একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই। আমরা হেয়ার স্টাইলিং যখন করছি তখন দেখা যায় একটা সার্টেন অ্যামাউন্টের হিট আমাদের চুলে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা হিটটা দেওয়ার পূর্বে যদি হিট প্রোটেক্টিভ স্প্রে পাওয়া যায় বা লোশন পাওয়া যায়, এগুলো যদি চুলে একটু অ্যাপ্লাই করে নিতে পারি, সেক্ষেত্রে এই হিট থেকে আসলে একটু পরিত্রাণ পাওয়া যায়। আর হেয়ার কালারের ক্ষেত্রে দেখা যায় অনেকে হেয়ার কালার এখন দেখা যাচ্ছে যে বাসায় অনেকে হেয়ার কালারটা করছে। আমি সেই ক্ষেত্রে বলবো আপনারা একটু এক্সপার্ট হ্যান্ডে যদি কালারটা করেন, এবং এটা একটু মাথায় রাখতে হবে যে কালারিং যে এজেন্ট বা কেমিক্যাল এগুলো যেন স্কাল্পে না যায়। আফটার কালার চুলে যদি সব আফটার কেয়ারগুলো রয়েছে, একটু টনিক বা একটু সেরাম যেগুলো অ্যাপ্লাই করতে হয়, ওগুলো যদি একটু রেগুলারলি মেনটেন করি, সেক্ষেত্রে দেখা যায় এগুলোর ক্ষতিকর প্রভাব থেকে চুলকে বাঁচানো যায়। চুল পড়া যখন শুরু হয়ে যায় তখন কি ট্রিটমেন্টের দরকার রয়েছে? চুল যেন না পড়ে সেটার জন্য আসলে এস্থেটিক কি ধরনের ট্রিটমেন্ট আপনারা করে থাকেন? চুল একসময় যখন ঝরা শুরু হয়ে যায়, এরপরে আসলে ওটাকে রিগ্রোথ করতে একটা ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমরা বলবো আপনার একটু ব্যালেন্স ডায়েটটা মেনটেন করবেন, কোনো ভাইটামিন ডিটা একটু চেক করে দেখবেন, কারণ আমাদের দেশে মেয়েদের ইভেন ছেলেদেরও ভাইটামিন ডি ডেফিসিয়েন্সিতে কিন্তু প্রচুর পরিমাণ চুল পড়ে। সো এটা বলবো যে ভাইটামিন ডিটা একটু রেগুলারলি চেক করবেন, আয়রনটা একটু চেক করবেন, কারণ আমাদের দেশের মেয়েরা কিন্তু রক্ত শূন্যতায় ভুগে, এই আয়রন ডেফিসিয়েন্সিতেও কিন্তু এই হেয়ার ফলটা হয়। সো এই জিনিসগুলো যদি একটু চেক করো, এই টেস্টগুলো তো ছেলেরাও চাইলে করতে পারে যদি চুল পড়ার সমস্যা হয়। হ্যাঁ, এটা নারী পুরুষ উভয়দের জন্যই রয়েছে। সো এগুলো একটু চেক করেন। এবং যেটা পিআরপির কথা বললাম, পিআরপি কিন্তু শুধু চুল পড়ার জন্য না, আপনার যেই চুলটা রয়েছে এই চুলটাকে ভালো রাখার জন্য, পারসিস্টিং হেয়ারটা যেন লংজিভিটিটা আর একটু বাড়ে, সেটাকে প্রিজার্ভ করার জন্য নারিশ করে থাকে। চুলটা যেন না পড়ে সেটার জন্য আসলে কি কি ধরনের ট্রিটমেন্ট আমাদের ফলো করা উচিত, সেটা নিয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। কর্মব্যস্ততার জন্য বা পেশাগত কারণে অনেক সময় দেখা যায় পড়াশোনার জন্য আমাদের মধ্যে কিন্তু রাত জাগার প্রবণতাটা খুব বেড়ে গিয়েছে। দেখা যাচ্ছে আমরা রাতে ঘুমাতে যাচ্ছি দেরি করে, আবার ঘুম থেকে উঠছি দেরি করে, ইভেন দেখা যায় যে রাতে ঘুমাতে যাচ্ছি দেরি করে আবার আর্লি ঘুম থেকে উঠতে হচ্ছে। এর ফলে হয় কি, আমাদের যে ন্যাচারাল স্লিপ সাইকেলটা আছে এটা ডিসরাপ্ট হয়, এবং এই যখন আমাদের ন্যাচারাল স্লিপ সাইকেলটা ডিসরাপ্ট হচ্ছে তখন কিন্তু আমাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন কমে যাচ্ছে, ঠিক তেমনি আমাদের শরীরের যে স্ট্রেস হরমোন রয়েছে কর্টিসল, এই কর্টিসল লেভেলটা আমাদের শরীরে বেড়ে যাচ্ছে। এই কর্টিসলটা যখন আমাদের শরীরে বেড়ে যায় তখন এই কর্টিসলের একটা অ্যাডভার্স ইফেক্ট কিন্তু আমাদের চুলের উপর রয়েছে, যেমন আমাদের হেয়ার ফলিকলকে আরও ভঙ্গুর করে ফেলে,
ঠিক তেমনি চুল গজানোটাকেও এটা ইনহিবিট করে। এটা হচ্ছে না ঘুমানোর ফলে। আর আমরা যদি স্ট্রেসে থাকি, স্ট্রেসেও তো এই কর্টিসলটা আসলে বেশি বেশি রিলিজ হয়। গরমকালে তো দেখা যায় যে যারা আমরা রেগুলার আমরা আউটসাইডে আমরা যাচ্ছি অথবা ঘরে থেকেও কিন্তু আমরা ঘামছি, আমাদের চুলের গোড়াও কিন্তু ঘামছে। তো আমরা যতটুকু জানি যে সেটাও কিন্তু চুল পড়ার জন্য কিন্তু অনেক একটা ভালো একটা মেজর একটা রিজন আমরা বলতে পারি। সেক্ষেত্রে কেউ যদি প্রতিদিন শ্যাম্পু করে তার কি চুল পড়তে পারে কিনা, অথবা গরমকালের জন্য প্রতিদিন শ্যাম্পু করাটা আসলে সঠিক কিনা, সেটা যদি আমাদেরকে একটু পরিষ্কারভাবে বলতেন। এই হট হিউমিডে আমরা এই যে চুলের গোড়াটা ঘামছে, এটা আসলে চুল পড়ার পেছনে অন্যতম কারণ। কিন্তু আমরা যদি একটু প্রপারলি একটু সেলফ কেয়ারটা একটু বাড়াই, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক ক্ষেত্রেই কমানো যাবে। যেমন আমাদের কিন্তু পর্যাপ্ত পানি খেতে হবে, আমাদের ডিহাইড্রেট হওয়া যাবে না। আমরা পানি শূন্যতায় ভুগলে কিন্তু এই যে ঘামের জন্য যতটা না চুল পড়ছে তার থেকে বেশি কিন্তু এই পানি শূন্যতার জন্যও পড়বে। আমাদের একটু পর্যাপ্ত পানি খেতে হবে। সেই সাথে আমরা যখন বাইরে থেকে বাসায় আসব, চুলটা একটু ফ্যানে যদি একটু শুকিয়ে নিতে পারি সেটা ভালো হবে। আর প্রতিদিন শ্যাম্পু না করে সপ্তাহে 3 থেকে 4 দিন শ্যাম্পু করাটাই আমার মনে হয় এনাফ, এবং প্রপারলি যদি শ্যাম্পুটা করি এটাই আসলে চুলের জন্য ঠিক আছে। আমরা আরো বিস্তারিত জানবো এই চুল সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। চুলের যত্নে চুল ভালো রাখতে গেলে কি ধরনের খাবারে আমাদেরকে অভ্যস্ত হতে হবে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই খেয়াল রাখতে হবে যে আসলে আমাদের খাদ্যাভ্যাসের পাশাপাশি আমাদের লাইফস্টাইল কিন্তু মেনটেন করা খুব জরুরি। কারণ যাতে চুল ঝরে যায় বা পড়ে যায়, পাতলা হয়ে যাচ্ছে, তার পেছনের উৎসটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ যে কোনো ধরনের সমস্যারই কিন্তু উৎস যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান করাটা সম্ভব হয়ে ওঠে না। চুল পড়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণটা হচ্ছে গিয়ে পেটের যে কোনো সমস্যা। কারণ আমরা যদি পেটে গলযোগ থাকে বা পেটের যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে, ডায়রিয়ার প্রবলেম থাকে, হজমের সমস্যা থাকে, পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, সেখান থেকে কিন্তু চুল ঝরে যেতে পারে। অন্যথায় আরেকটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ঘুম। অনেকে পর্যাপ্ত ঘুম হচ্ছে না বা স্ট্রেস লাইফ লিড করেন, সে কারণেও কিন্তু গিয়ে চুল পড়ে যেতে পারে। কারণ গিয়ে এখনকার লাইফস্টাইলে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু লেট নাইটে ঘুমায়, যে কোনো কারণেই হোক সেই রাত জাগাটা এবং পরবর্তী দিনে দেরি করে ঘুম থেকে ওঠা, এটার সাথে কিন্তু আমাদের শরীরের মেটাবলিজম এবং পুষ্টির একটা সম্পর্ক আছে। সো আমরা যদি এই ধরনের লাইফস্টাইল মেনটেন করে থাকি এবং স্ট্রেসের মধ্যে থাকি, সে কারণে কিন্তু চুল ঝরে যেতে পারে। অনেকেই গিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেও কিন্তু চুল পড়ে যেতে পারে। মাথায় খুশকি বা মাথার যে কোনো ধরনের সমস্যার কারণেও কিন্তু স্ক্যাল্পের প্রবলেমের কারণে চুল ঝরে যেতে পারে। তো যাদের প্রবলেমগুলো আছে তারা আপনারা আসলে খেয়াল করবেন যে আসলে কোন কারণে আপনার চুলগুলো পড়ছে। এর পাশাপাশি আসলে ফুডটা কেমন হওয়া উচিত এটা জরুরি। কারণ চুল কিন্তু শরীরের ভিতর থেকে, স্ক্যাল্পের ভিতর থেকে গজায় এবং এই চুলের পুষ্টিটা কিন্তু আমাদের শরীর থেকেই আসে। তাই সুন্দর চুল উঠতে গেলে এবং চুল গজাতে গেলে অবশ্যই খাবার দাবারের একটা ভূমিকা আছে। যারা স্ট্রেসে থাকেন বা যে ধরনের সমস্যাগুলোর কথা বলছি, এই কারণগুলোর কারণে আমাদের শরীরে কিন্তু টক্সিসিটি তৈরি হয় এবং এই টক্সিনগুলো কিন্তু আমাদের শরীরে রয়ে যায়। তাই চুল গজাতে হলে আপনাকে কিন্তু এই টক্সিনগুলো বের করে দিতে হবে। তার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। কারণ পানি ন্যাচারাল ডিটক্সিফায়ার করে আমাদের বডিকে, এবং এই পানির মধ্যে আপনি দরকার হলে একটু আমরা বলি যে লেবু দিয়ে নিতে পারেন, মাল্টা দিয়ে নিতে পারেন, পুদিনা পাতা দিয়ে, আদা দিয়ে যদি দেন, সারাদিন যদি এই পানিগুলো আপনি খেতে থাকেন তাহলে কিন্তু ডিটক্সিফাইড হয়ে যায় বডি। এবং পাশাপাশি আপনি যেটা করতে পারেন যে খাবারের মেনুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট টাইপ খাবারগুলো খাওয়া উচিত। কারণ আমরা রান্না বান্না করে যে খাবারগুলো খাই সেখান থেকে সঠিক পরিমাণে পুষ্টি আমাদের বডিতে আসে কি না সেটা কিন্তু একটা সন্দেহ রয়েই যায়, পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাচ্ছি কি না। কিন্তু আমরা যদি কাঁচা ফলমূল এবং শাকসবজি খাই সেখান থেকে কিন্তু যতটুকু আমার পুষ্টি পাওয়া দরকার ততটুকুই আমরা পাচ্ছি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা গিয়ে বিভিন্ন কালারের সবজি এবং ফল কিন্তু আমাদের খাওয়া দরকার। নর্মালি আমরা যখন বাজার করি তখন কিন্তু সবুজ রঙের ফল এবং শাকসবজি আমরা বেশি কিনি, কিন্তু আমাদের আশেপাশে কিন্তু অনেক কালারের সমারোহ আছে। যেমন কমলা বা হলুদ রঙের যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে, যেটা আমাদের স্ক্যাল্প বা যে স্কিনটা আছে সেটা সুস্থতার জন্য দরকার হয়। এর পাশাপাশি লাল রঙের সবজি আছে, ফল আছে, যেগুলো আমাদের আয়রন জাতীয় খাবারের ঘাটতি পূরণ করে। এবং আছে সাদা রঙের সবজি এবং ফল, যেটা আমাদের কোলেস্টেরল লেভেল কমায়। এই সবগুলো কালারই কিন্তু আসলে যেটা বলছি, কোলেস্টেরলের কারণেও কিন্তু
হাই কোলেস্টেরলের কারণে আমাদের চুল পড়ে যেতে পারে, আয়রন যাদের অভাব থাকে, এনিমিয়া থাকে, তাদেরও কিন্তু চুল পড়ে যেতে পারে। তাই এই যদি রঙিন কালারের সবজি এবং ফলগুলো প্রতিদিন আমরা 5টা কালারের অন্তত খেতে পারি, তাহলে কিন্তু চুল পড়া থেকে আমাদের রেহাই পেতে পারি। এবং চুল গজানোর ক্ষেত্রে আরেকটা খেয়াল করতে হবে যে আমরা বায়োটিন যে সমৃদ্ধ যে খাবারটা আছে সেটা আমরা অবশ্যই খাবো, সেটা হচ্ছে গিয়ে ডিম। প্রতিদিন অবশ্য 2টো ডিম আপনি কমপক্ষে খেতে পারেন, কারণ একটা মাঝারি সাইজের ডিম থেকে 60 কিলো ক্যালোরি আসে, যেটা খুব সহজেই আপনার শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের সাপ্লাই দিতে পারে এবং হচ্ছে গিয়ে আপনার শরীরে যে বায়োটিন দরকার হয় সেটারও কিন্তু সাপ্লাই দিবে। এই পাশাপাশি খেয়াল রাখতে হবে যে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে কিনা, কারণ খাবার দাবার আপনি যতই খান না কেন, আপনি যদি স্ট্রেস রিলিফ না করেন তাহলে কিন্তু এই চুল পড়াটাকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। তাই খাবার দাবার, পর্যাপ্ত পরিমাণ খাবার, পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, এভাবে যদি আপনার লাইফস্টাইলটা মেনটেন করতে পারেন এবং স্ট্রেস রিলিফ করতে পারেন, তাহলে কিন্তু সুন্দর ঝকঝকে চুলের অধিকারী হয়ে উঠবেন আপনি। আমরা অনেকেই কিন্তু যে অ্যান্টি ড্যান্ড্রাফ বা খুশকিজনিত সমস্যায় ভুগছে, বিশেষ করে ছেলেদের বেশি থাকে। তো আমরা যেটি দেখেছি যে ড্যান্ড্রাফ বা খুশকি মানে কিন্তু অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু তারা ইউজ করছে। তো অ্যান্টি ড্যান্ড্রাফ এই ধরনের শ্যাম্পুকে আসলে প্রতিদিন ইউজ করা উচিত নাকি কোনো গ্যাপ দিয়ে দিয়ে ইউজ করা উচিত, সেই বিষয়ে যদি আপনার একটু পরামর্শ জানতাম আমরা। কসমেটিক অ্যান্ড মেডিকেল যে 2 ধরনের শ্যাম্পু রয়েছে, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুগুলো আসলে সপ্তাহে 2 দিন বা 3 দিন অ্যাপ্লাই করলেই এনাফ। এই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুর সাথে তার যদি মনে হয় যে এই শ্যাম্পুতে কাভার হচ্ছে না, সে সাথে সে কসমেটিক যে শ্যাম্পুগুলো আছে সেগুলো বাকি 2 দিন অ্যাপ্লাই করতে পারে। যেমন সপ্তাহে 3 দিন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, 1 দিন বা 2 দিন কসমেটিক শ্যাম্পু, এগুলোই এনাফ। এছাড়া অ্যান্টি ড্যান্ড্রাফের ক্ষেত্রে আমরা কিছু স্কাল্প অ্যাপ্লিকেটরও দিই, ওগুলো যদি রাতে একটু স্কাল্পে অ্যাপ্লাই করে ঘুমাতে পারে, সেক্ষেত্রেও যে খুশকি থেকে আসলে পরিত্রাণ পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আজকে চুল পড়ার রোধ এবং চুলের গ্রোথ সম্পর্কে অনেক বিস্তারিত জানলাম। আধুনিক কি ট্রিটমেন্ট রয়েছে সেই সম্পর্কে আপনি খুব চমৎকারভাবে আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা জানাচ্ছি এনটিভির দর্শকদের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আসলে অনেক জটিল একটা প্রক্রিয়ার মাধ্যমে একজন নারী মা হয়ে ওঠেন। এখন এই প্রক্রিয়ার একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, এই ফিজিওলজিক্যাল বা শারীরিক প্রক্রিয়ার মধ্যে কিছু শারীরিক পরিবর্তন হয় মায়ের, যার জন্য কিছু হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হরমোনের মধ্যে আছে হলো সবসময় ইস্ট্রোজেন, প্রজেস্টেরন মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রেগন্যান্সি বা গর্ভকালীন সময়ে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কারণ এই সময়ে এই হরমোনগুলো এর মধ্যে আরও কিছু যোগ হয়, যেমন হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন আমরা জানি, যা পরবর্তীতে প্লাসেন্টা বা গর্ভফুল তৈরি করে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।